তাই তোকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর একটি বার যদি হিউকে উচ্চারণ করে তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কমন হয়ে তুই চাঁদে হাত বাড়িয়েছিস, তুই আমার উপস্থিত দেখে সে চোখে দিয়ে তাকিয়েছিস। সমাজের গণ্যমান্য লোক, বড় লোক, অন্যদিকে জনপ্রতিনিধি না ছাই ভোট ডাকাতি করে নির্বাচনে জেতাকে জনপ্রতিনিধি বলে নাকি? ভোট কেন্দ্রে সন্ত্রাসী মাস্তান দিয়ে বোম ফাটিয়ে বুথ দখল, নির্বাচনে বিভক্ত প্রার্থীর লোকজনদের তাড়িয়ে দিয়ে ভাই বেটিয়ে দিয়ে নিজের প্রতীকে ইচ্ছে মতো ছিল মারা প্রার্থীকে জনপ্রতিনিধি না বলে ওই সন্ত্রাসী বাহিনীর গডফাদার বলা উচিত। ওরা জনপ্রতিনিধি নামের কলঙ্ক। এটাই তো তাদের আভিজাত্য ফ্যাশনও বলতে পারো। আভিজাত্য আর ফ্যাশন সবকিছু ঠিক আছে, তোমাকে একটা ভাটকালি করতে হবে। ভাটকালি করার জন্য তো আমি প্রস্তুত। বলো বলো বাবা, তোমার কাজটা কি? ওই চেয়ারম্যানের মেয়ে জয়ন্তীকে যদি আমার ওরে বাবা, এবার আসল মতলবটা আমি বুঝতে পেরেছি। তার মানে এক ঢিলে দুটি শিকারের ব্যাপার। তার মানে খুব সোজা, তুমি বিয়ে করবে জয়ন্তীকে, আর গণেশ বাবাজি বিয়ে করবে মেনুতিকে। সেটা কি করে হয়? বদল বিয়ে তো কেউ মেনে নেবে না। তারপরে গণেশ একটা গুন্ডা, সন্ত্রাসী, দাঙ্গাবাজ। আরে বাবা, ইয়া বিবিধ রাজি, ইয়া করে কাজী। তোমার পক্ষ যদি রাজি থাকে তবে বৈকাশ বাবুর পক্ষ থেকে না না, সে বিয়ে বিরতি মেনে নেবে না। কেন নেবে না বাবাজি? তোমার যেমন জয়ন্তীকে প্রয়োজন তেমনি গণেশ বাবাজির মিনতিকে প্রয়োজন। এরা কি প্যান্ট একের মতো অসম্ভব, এতে আমাদের কারো মত নেই। মত নেই। কাজটা কিন্তু অনেক কঠিন। গণেশ বাবাজিকে রাজি করাতে হলে অনেক অনেক টাকার দরকার। ওই জয়ন্তীকে পেতে যত টাকা তুমি চাইবে সঙ্গে কথা বলছি, এই যে আমি মজা তো বুঝতে পারছি আপনি জহরি বাবু। আজ আবার কি মনে করে আমার বাড়িতে? সময় বাবা এমনি ভোজকাকা রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই ছেলেটা খুব ভালো, নিত্য বাবাজি খুব ভালো ছেলে। তাই ওর কথা আমি আর ফেলতে পারলাম না। এই যে ক্লাসে বুক ডলা দিয়ে বছরের পর বছর কাটাচ্ছে। পরীক্ষা পাস করে আইএসসিতে ভর্তি হয়ে এবছরে আবার কত বছর লাগবে ওই ক্লাসে পাস করতে, ও ভগবানই জানে। ওর সঙ্গে তারা পড়তো, তারা লেখাপড়া শিখে বড় বড় চাকরি করে, কেউ বাপ মাপের সংসার করে ওই সংসারই করছে। আর ও বিয়ের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। আরে মশা, একদিন দেখবে আপনার নিত্য বাবাজিও লেখাপড়া শিখে বড় চাকরি করছে। তোকে বললাম আলমারিতে উঠিয়ে না। বাবা, তোমার এই গুণধর্মে টাকাগুলো খরচ করে এখন ধনিতা করছে। আমি টাকা নেব। তোরা এখন বড় হয়েছিস, কোথাকার সার আবার কোথায় গেলে বাবা? পুরো বয়সে আবার চুরির টাকায় ভাগ। আমার কোনো সন্তান আছে কি? মৃত্যু বাবাকে আমি সন্তানের মতো কেউ কি পারে সন্তানের টাকায় ভাগ? মিথ্যে মায়া কান্না বজরি তুমি আমার বাড়িতে দেখাবে। হ্যাঁ, যা হবার তা হয়ে গেছে। ভবিষ্যতে ওই নিকট সঙ্গে যেন আমি তোমার গ্রহ
চলাফেরা না দেখি, আর এই বাড়ির দরজা কিন্তু তাহলে তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। আমি বলেছিলাম মানুষ, আমাকে আপনি ভুল বুঝবেন না। টাকা যদি আমি নিয়ে থাকি আমার বংশটি বাদ যাবে। আমি আর দেরি করতে পারবো না। আমি বরং যাই, না করতে পারি তাহলে আমার রক্ষা নেই। আমি এখন যাই। বাবা বাবা দেখো বাবা, ওই টাকাগুলো ভজ কাকাই নিয়েছে। পকেট চেপে ধরে দেখো বাবা, কত বলে গেল। তুই লজ্জা পেতাম না। তুই লজ্জা পেতে বাবা, আমার মন যেটা বলে দেশে আমি মুক্তিযোদ্ধা করেছি, আমরা সত্যটাই বলতে পারি। তুই ওই টাকা দিছিস, কি বলছো তুমি? ওই ভজহরি বাবু টাকা ছাড়া এক পাও চলে না। দেখিস, ওই টাকা দিতে দিতে আমার এই সোনার সংসারটা যেন তুই শ্মশানে পরিণত করিস রে বাবা, শ্মশানে পরিণত করিস। তাতে এই বাড়িতে বোধ হয় আমার আর থাকা হবে না। ওই চেয়ারম্যানের মেয়ে জয়ন্তীকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকতে হবে। দেখবি তখন তোরা আমার জন্য জয়ন্ত তাকে বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জয়ন্তী আমার সাথে বিয়ে করবে। ওই ভদ্রভাগে একটু আগে কথাগুলো বলে গেছে। ভজ কাকা শুধু তোর বিয়ের কথা বলেনি দাদা, আমার সঙ্গে গণেশের বিয়ের কথা বলে গেছে। ঠিক বলেছে, এজন্যই না, এজন্য বাবা তোকে মেধাবী বলে আর আমাকে বলে অপদার্থ, গোবর গণেশ। মিনতি। মিনতি, এই শোন না, তুই যদি ওই গণেশকে আর আমি যদি ওই জয়ন্তীকে বিয়ে করি, তাই তো? তোকে না আমার প্রণাম করতে ইচ্ছে করছে। শুধু শুধু তুই আমার ছোট বলে তাই। প্রণাম করতে পারছিস না, তাই তো? দেখ মিনতি, মিনতি, ওই জয়ন্তী না আমাকে কাল দেখা করতে বলেছে। তাই হ্যাঁ, তুই ছেড়ে যেতে পারলি দাদা? আমি কোনোদিন ভাবতে পারিনি। তোর মাথায় বিয়ে নামক ভুলে পোকা ধরেছে দাদা। আর তোকে ধরেছে ওই পুষ্কে সাংবাদিকের ছেলেটা। দাদা, আমরা সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি দাদা। আমাদের বাবা আমাদের কষ্ট করে মানুষ করেছে। তুই যদি বাবার মতে বিয়ে করিস তাহলে বাবা যে খুব ভেঙে পড়বে দাদা। কষ্ট হবে বাপ। 35 বছর পার করতে যাচ্ছি, লেখাপড়া ছাড়া সে আর কিছু বুঝতে চায় না। আমার বয়সী ছেলেরা বিয়েটা করে ছেলে মেয়ে সংসার করছে, ওদের দেখে আমার হিংসা হয়। এই দাদা, তোর লেখাপড়া শেষ হলে বাবা নিশ্চয়ই তোকে বিয়ে দেবে দাদা। রাগ তোর সান্ত্বনার কথা। এই শ্মশান ঘাটি হবে আমার শ্বশুর বাড়ি। ওই পথ ছাড়া আমার জন্য কোনো পথ খোলা নেই। দাদা, একটা কথা শুনে রাখ, তুই ওই জয়ন্তীকে কোনোদিন বিয়ে করতে পারবি না, কারণ জয়ন্তী তোকে বিয়েই করবে না। আর শোন, তুই যে স্বার্থের কারণে আজকে আবার জীবনটা নষ্ট করে দিতে চাইছিস, তোর সেই স্বপ্ন আশা কোনোদিন বাস্তবে রূপ নেবে না। শ্রীদেবীর মতো চেহারা থাকলে গণেশ কেন আরো অনেকেই বিয়ের প্রস্তাব পাঠায়। আমার চেহারাটা শাহরুখ সালমানের চেয়ে কম নয়। দেখিস না, তাদের বয়স 50 বছরের বেশি হলেও দেখতে লাগে 22 বছরের যুবকের মতো। এ যুগের উত্তম কুমারকে কোনো মেয়ে বিয়ে করবে না। মেয়েরা যদি রাজি থাকে, মেয়েদের সম্মুখে উপস্থিত। যখন তখন হাসি ঠাট্টা কিন্তু ভালো লাগে না মিলি। দেখিস, তোদের চেয়ে বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করে দেখিয়ে দেবো এই নিত্য আশা তোকে সাধন করতে পারে। তবেই আমার নাম শ্রীমান নিত্যানন্দ গাঙ্গুলি। কথাটা তোরা মনে রাখিস। মাইন্ডেড? তিনি তার মাথাটা গরম করে এখন দেখিস কেমন করে আদা জল খেয়ে আমাদের পিছনে লাগে। না রাখলেও তোর দাদার যে একটা মন আছে, সে সহজ সরল ভাবে সবকিছু মেনেই নেয়। না রে মিনতি, দাদার সে সহজ সরল মনটা আর নেই রে মিলি। কেন রে?
ভজ কাকা ওর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। মিনতি, হ্যাঁ মিনি, ও তার সাথে নাকি জয়ন্তীকে বিয়ে দেবে। কি বলছিস তুই? আর ঘটকালি বাবু বীর মুক্তিযোদ্ধা ৭১-এর লড়াকু সৈনিক, নির্ভীক সৎ সাংবাদিক GM মলবক্স রচিত এবং পরিচালিত আমাদের আগামীকালের সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় সুসজল সামাজিক যাত্রা পালা শিবডাঙ্গার জমিদার বাড়ি। হ্যাঁ, সবাইকে শুনি। চলো আমরা ফিরে যাই আমাদের চলতি অনুষ্ঠান। আমার বিরুদ্ধে যারা পুলিশ সুপারের কাছে কমপ্লেন করা হয়েছে, তদন্তে আসছেন পুলিশ সুপার মারুফ চৌধুরী। অভয় দিলে কিছু বলতে পারবো? হ্যাঁ, বলো কি বলতে চাও? এ সবই চেয়ারম্যানের ষড়যন্ত্র। তার সাথে বিজনবাবু জড়িত থাকতে পারেন। ওই বিজনবাবুর সাথে মেজবাবুর দহরম মহরম সম্পর্ক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, বিজন বাবু আসতে পারো। আগে স্যার। আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, আজও করবো না। চাকরি করতে গিয়ে আমাকে ভর্তি হতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমার সমস্ত অপকর্ম রোধ করে তারপরে থানা থেকে আমি ভর্তি হব। আসতে পারি স্যার? হ্যাঁ, আসতে পারো। আচ্ছা, ওই দুলাল মুখে সব কথা শুনে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। আগামীকাল জেলা পুলিশ সুপার আসছেন আমার বিরুদ্ধে তদন্ত করতে। দেখুন স্যার, হ্যাঁ বলুন। দলে বাস করে পুলিশের সাথে লড়াই করা ঠিক হবে। তাছাড়া ওই চেয়ারম্যান মহিদুল বাবু পুরো মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের গভীর সম্পর্ক রয়েছে। যে থানায় চাকরি করতে এসে তার বিরুদ্ধে গিয়ে কেউ কিন্তু চাকরি করতে পারে। যারা তার বিরুদ্ধে গিয়ে লড়েছে তাদের অনেকের বদলি হতে হয়েছে, চাকরিটা হারাতে হয়েছে। আর কি করতে হয়েছে? লোক লজ্জায় রাতের অন্ধকারে চলে যেতে হয়েছে। আচ্ছা বিজন বাবু, তুমি তো বছরের পর বছর এই একই থানায় চাকরি করতে, কিন্তু তোমার কোনো অসুবিধা হয় না? না তাই? আচ্ছা, শুনলাম ওই শ্যামন মহিত সেন সকল অপকর্মে তুমি তাদেরকে সাহায্য করছো। ঠিক সেরকম না হলেও আমি তার কোনো কাজে কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করো না, তাই না? কি যে বলেন স্যার, যেটা বাস্তব সেটাই বলেন। হ্যাঁ, যেটা বাস্তব সেটা তো আমি তোমাকে বললাম। তুমি বাস্তবের কি দেখেছ? এখন বিচার সে পরিচয় যে আমি চাকরি করতে আসিনি দুলাল বাবু। আমি কে সেটাই আমার একমাত্র পরিচয়। সব কিছু বুঝি স্যার, তবু আপনাকে বলি বদলি গিয়ে থানার অধিকাংশ মানুষ চলে যেতে হয়। আর যারা আপনার ক্ষমতা দেখবে তারা আপনাকে দেবতার মতো দেখবে, আপনাকে স্যালুট দিবে। তাই বলে নিজের বিবেকটাকে জবাবজুলি দিয়ে ওই অন্যায়ের কাছে আমি কখনো মাথা নত করতে পারবো না। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলতে চাও? আপনাকে শ্রদ্ধার সঙ্গে আবারও বলছি, সকল ঝামেলা আপনি বিজন বাবুর উপরে চাপি দিয়ে নিঃসন্দেহে থাকতে পারেন। সেটা কিভাবে করতে হবে? সাংবাদিক মোলাই বাবু ছেলেকে একটা পেন্ডিং মামলায় আটক করতে হবে। আচ্ছা, পেন্ডিং মামলা। আচ্ছা, কোন মামলা তাকে গ্রেপ্তার করবে? কেন স্যার, গত মাসে সুন্দরবনে বনদস্যুদের সাথে আমাদের যে বন্দুক যুদ্ধ হয়েছিল, ওই মামলায় আপনি 2 জন বনদস্যুকে গ্রেপ্তার করে এনেছেন। একজনকে রিমান্ডে এনে তার মুখ থেকে মৃত্যুর নামটি স্বীকারোক্তি করিয়ে চমৎকার চমৎকার আইডিয়া। আচ্ছা, এখন তো অনেক 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 উদাহরণ শুনলাম। আচ্ছা, আর কি করতে হবে? ঠিক আছে, বলো বলো, অত করে বলো। আর ওই বিয়ে পাগলা মৃত্যুকে আরেকটা পেন্ডিং মামলায় গ্রেপ্তার করতে হবে। আচ্ছা, আর তখনই মৈত্রী বাবু খুশি হবেন। ওদের গ্রেপ্তার করলে আচ্ছা মহিতুল বাবু কেন খুশি হবে আমি ঠিক বুঝতে পারলাম না। জার্মান বাবু ছেলে আচ্ছা, গণেশ মিনতিকে বিয়ে করতে চায়। ও আর এই বিয়েতে অনিমেষ তার বাবা অনিমেষ রাজি নয়। মৃত্যুকে গ্রেপ্তার করলে
তার বাবা চেয়ারম্যানকে ধরবে। দাদা, এই মিস্টার তোমাকে সব কথা শিখেছে, তাই না? থাকে না বড় বাবু, আমি হচ্ছি কি পরোপকারী, সাদা মনের, হৃদয়বান, সহৃদয়ে, কমে ছাড়াই ভাজাভাজি মুখে। বাবা 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 বাবা, তো এতগুলো গুণ নিয়ে আপনি রাত্রে ঘুমান কিভাবে? আচ্ছা, আপনার ভিতরে তো অনেক গুণাবলী, আপনার এই গুণাবলী থেকে একটু বিচার বিশ্লেষণ করে বলুন তো যে আমার বিরুদ্ধে এই যে কমপ্লেন করা হয়েছে এটা কার বুদ্ধিতে? দেখুন স্যার, বলুন বলুন বলুন। সব রোগের মা ঔষধ হচ্ছে এই মান্যবার চেয়ারম্যান বাবু। এমন কোন কাজ নেই তিনি করতে পারেন না, একমাত্র মরা মানুষ জীবিত ছাড়া আর সকল কাজই পারলে তার সাথে মিলেমিশে তাল মিলিয়ে চললে আর কোন রকম অসুবিধা হবে না, তাই না? স্যার, যদি আপনি তাল মিলিয়ে চলতে পারেন দেখবেন এই চেয়ারম্যান বাবু আপনাকে মাথার মুকুট করে রাখবে। আবার যত বিপদে আসুক, আমাকে যত সমস্যায় ফেস করতে হোক না কেন, সমস্ত প্রবলেম আমি একটা একটা ফেস করবো, তবু এই চেয়ারম্যানের কাছে আমি কখনো মাথা নত করবো না। আইনের দোহাই দিয়ে আমি নিজেকে ওর কাছে না করবো না। আমি আমার এই নিজের যোগ্যতা এখানে চাকরি করতে এসেছি, কারণ দয়াব অনুগ্রহে আমি এখানে চাকরি করতে আসিনি। আমার যোগ্যতা আমাকে প্রমাণ করতে দাও। আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আচ্ছা মিনতি, আমাদের ভালোবাসার মাঝে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমি সব পদ উপেক্ষা করি, আমি তোমার পাশে এসে দাঁড়াবো। মিনতি, দাঁড়াতে হবে না, আমি নিজেই এসে গেছি। কি বলতে চাও তুমি? আমার ধ্রুব স্ত্রীর সঙ্গে কেউ অবাধে মেলামেশা করবে সেটাকে আমি মেনে নিতে পারি? মুখে লাগাম দিয়ে কথা বলবে না। এই পুত্র সাংবাদিকের ছেলে, তুই কি বুঝাতে চেয়েছিস? মিনতি আমার আমার কি নেই আমার ভিতরে? রূপ গুণ অর্থ কোনটা নেই আমার? রূপ চেহারা আর অর্থ দিয়ে ভালোবাসা জয় করা যায় না। বেশ তো বল ফুটেছে দেখছি। অর্থ রূপ দিয়ে যদি তোমাকে না পাই, আমার আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই সাবধান হয়ে যা। আর একটি বার এই হেলুকে উচ্চারণ করলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা রং জমেছে আজ আমার দুঃখ নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না ভজরে এই মগর দেখে কুকুর যেন পালাইলে ঘুরতেই না। আজ আমাদের তাল জমেছে রসের বোতল ছইয়া, এমনি করে দিন যদি যাই যাক না। নেশরে এত ধরেছে চোখের তারায় রং জমেছে, আজ আমার দুঃখ নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যাই যাক না। বাজা